একটু একা হয়ে বসুন। আজ এমন একটা গল্প বলবো যা হয়তো আপনারও খুব চেনা, তবু কেউ কাউকে বলতে পারে না। জীবনের কিছু অধ্যায় থাকে যা শুধু নিজের মনের গভীরে চাপা পড়ে থাকে, বাইরে তার কোনো চিহ্ন রাখা যায় না। আমার নাম অনুশ্রী, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায়। আমি জানি এমন অনেক অনুশ্রী আছে এই সমাজে, যাদের জীবনে এমন গোপন ঢেউ ওঠে যা হয়তো সমাজকে তছনছ করে দিতে পারে, কিন্তু সে ঢেউয়ের তীব্রতা এতটাই বেশি যে সব বাঁধ ভেঙে যায়। আজ আমি সেই অসীম অনুভূতির কথা বলবো যা আমার ভেতরের মানুষটাকে আজও কাঁদায়, আবার নতুন করে শেখায় জীবনটা আসলে কি। গল্পটা শুনতে শুনতে যদি আপনার মন ছটফট করে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আমি একটা হালকা গোলাপি রঙের শাড়িতে, আঁচলটা আলতো করে শরীর ছুঁয়ে আছে, যেমন করে আমার মন ছুঁয়েছিল সেই সব না বলা কথা। আমার শরীরটা বেশ ভরাট, জানেন তো। শাড়ির ভাঁজে ভাঁজে যখন চলাফেরা করি, তখন যেন নিজেই নিজের দিকে তাকিয়ে চমকে উঠি, বিশেষ করে যখন ব্লাউজের হাতার ফাঁক দিয়ে আমার ভরাট হাতের ভাঁজগুলো বেরিয়ে আসে। বয়স 30 ছুঁই ছুঁই, কিন্তু অনেকেই বলে দেখলে বোঝা যায় না। হয়তো এটাই আমার বিপদ ছিল। যখন বিয়ে হয়ে নতুন বউ হয়ে এই বাড়িতে পা রেখেছিলাম, তখন চারপাশে কত নতুন মুখ, নতুন পরিবেশ। স্বামী রাহুল খুব ভালো মানুষ, কিন্তু অফিসের কাজে সারাদিন ব্যস্ত। সকালে উঠে যেত, ফিরত গভীর রাতে। প্রথম দিকে কষ্ট হলেও মেনে নিয়েছিলাম, এটাই তো নতুন জীবনের নিয়ম। কিন্তু দিন কাটতে কাটতে মনটা কেমন যেন ফাঁকা লাগত, একটা শূন্যতা, একটা অচেনা হাহাকার। তখন থেকেই সৌরভের সাথে আমার ঘনিষ্ঠতা শুরু। সৌরভ রাহুলের ছোট ভাই, কলেজে পড়ত তখন, আমার চেয়ে বছর 4 ছোট। কিন্তু তার চাহনিতে, তার কথায় কেমন যেন একটা তীব্রতা ছিল যা আমি আগে কখনো দেখিনি। সকালে রাহুল অফিসে চলে গেলে আমার সময় কাটত সংসারের টুকিটাকি কাজ আর সৌরভের সাথে গল্প করে। সৌরভের কলেজ প্রায়ই ছুটি থাকত, বা ও ক্লাস ফাঁকি দিত। ও আমার পাশে এসে বসত, আমার রান্নার গল্প শুনত, আমাকে বাড়ির কাজে সাহায্য করার চেষ্টা করত। ওর সাহায্যগুলো খুব অদ্ভুত ছিল। যেমন ধরুন, আমি যখন ছাদে কাপড় শুকাতে যেতাম, ও পেছন পেছন আসত। ভিজে কাপড়গুলো মেলতে গিয়ে যখন আমার হাত উপরের দিকে উঠত, তখন শাড়ির ভাঁজ সরে গিয়ে আমার কোমর বা পেট দেখা যেত। সৌরভ এক দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমি প্রথমে লজ্জায় সরে আসতাম, পরে ভাবতাম ও তো ছোট ছেলে, হয়তো ওর অত জ্ঞান নেই। কিন্তু ওর চোখের ভাষা কি সত্যি তাই বলতো? এক বিকেলে রান্নাঘরে কাজ করছিলাম, হাতে ছ্যাঁকা লেগেছিল। সৌরভ কোথা থেকে এসে আমার হাতটা টেনে নিয়ে ঠান্ডা জল ঢেলে দিয়েছিল। ওর আঙুল যখন আমার হাতের উপর ছোঁয়াতো, তখন আমার সারা শরীরে একটা অদ্ভুত কাঁপুনি দিত, যেন বিদ্যুৎ খেলে যেত। আমি ওর দিকে তাকাতে পারতাম না, আমার বুকটা ঠিপ ঠিপ করত। ওর চোখ দুটো যখন কেমন যেন এক গভীর নেশায় ভরা থাকত। সেই সব মুহূর্তগুলো আমার কাছে ছিল এক অজানা আবেশের মতো। আমার মন জানতো এটা ঠিক নয়, তবু আমি পারতাম না ওর থেকে দূরে থাকতে। রাহুল যখন অফিসের ট্যুরে চলে যেত, তখন আমার জীবনে সৌরভের উপস্থিতি আরও প্রবল হয়ে উঠত। আমি হয়তো বারান্দায় দাঁড়িয়ে আছি, চুল শুকোচ্ছি, ও এসে পেছন থেকে ডাকত, ভাবি চুলগুলো খুব সুন্দর লাগছে। ওর কণ্ঠস্বরে একটা মোলায়েম আমেজ থাকত, যা আমার কানে মধু ঢালার মতো মনে হতো। কোনো কোনো রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, ও এসে আমার ঘরের দরজায় টোকা দিত। আমি প্রথমে ইতস্তত করতাম, ভয় পেতাম, কিন্তু ওর বারবার অনুরোধে আর আমার ভেতরের এক অদ্ভুত টানে দরজা খুলতাম। ও ঘরে ঢুকে চুপচাপ আমার খাটের এক কোণে এসে বসত। আমরা অনেকক্ষণ কথা বলতাম, কখনো কলেজের গল্প, কখনো ওর বন্ধুদের কথা, আবার কখনো আমার অতীত জীবনের কথা। কথার ছলে ওর হাত আমার হাত ছুঁয়ে যেত, কখনো আলতো করে আমার কাঁধে হাত রাখত। সেই সব স্পর্শে এক তীব্র আগুন জ্বলে উঠত আমার ভেতরে, যা আমি কাউকে বলতে পারতাম না, এমনকি নিজেকেও না। একবার আমি শাড়ি পরে ঠাকুর ঘরে ধূপ দেখাচ্ছিলাম, পেছন থেকে সৌরভ এসে আচমকা আমার কোমরটা জড়িয়ে ধরেছিল। আমার শরীর মুহূর্তেই হিমশীতল হয়ে গিয়েছিল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিলাম। ও আমার কানের কাছে ফিসফিস করে বলেছিল, ভাবি তুমি যে কি সুন্দর, আমি বোঝাতে পারবো না। ওর নিঃশ্বাস আমার কানের লতিতে উষ্ণতা ছড়িয়ে দিয়েছিল। আমি নিজেকে ছাড়িয়ে নিয়েছিলাম দ্রুত, কিন্তু আমার মনটা যেন ওর কাছেই থেকে গিয়েছিল। সেই রাতে আমার ঘুম আসেনি। এই সম্পর্কটা যে কোন দিকে যাচ্ছে তা নিয়ে আমার ভেতরে এক প্রবল দ্বন্দ্ব চলছিল। একদিকে স্বামীর প্রতি কর্তব্য, সমাজের ভয়, আর অন্যদিকে সৌরভের প্রতি এক গভীর টান। সে টানটা শুধু শারীরিক ছিল না, ছিল মানসিকও।
সৌরভ আমাকে সেই শূন্যতা পূরণ করত, যে শূন্যতা রাহুল পূরণ করতে পারত না। ও আমার সব কথা মন দিয়ে শুনত, আমার ছোট ছোট ভালো লাগাগুলোকে গুরুত্ব দিত। আমি ওর কাছে নিজেকে খুব স্পেশাল মনে করতাম। সৌরভ যখন বুঝে গিয়েছিল যে আমি ওর প্রতি দুর্বল, তখন ওর সাহস আরও বেড়ে গিয়েছিল। একদিন আমরা দুজনে ছাদে বসে গল্প করছিলাম। সন্ধ্যা নেমে আসছিল, চারপাশটা অন্ধকার হয়ে গিয়েছিল। ওর হাতটা আমার হাতের উপর রেখেছিল, আর ওর চোখ দুটো আমার দিকে স্থির তাকিয়েছিল। সেই চাহনিতে এক গভীর আকর্ষণ ছিল, এক আদিম কামনার ছোঁয়া। আমি চোখ নামিয়ে নিয়েছিলাম। ও আমার চিবুক ধরে ওর দিকে আমার মুখ ঘুরিয়ে বলেছিল, ভাবি, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। ও আমার আরও কাছে চলে এসেছিল। ওর শরীরের উষ্ণতা আমার শরীর ছুঁয়ে যাচ্ছিল। সেই রাতে আমি ওর চোখের দিকে তাকিয়ে কোনো উত্তর দিতে পারিনি, কিন্তু আমার নীরবতা হয়তো ওর সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল। এরপর আমাদের সেই লুকোনো অভিসারগুলো আরও ঘন ঘন হতে লাগলো। রাতের অন্ধকারে সবার অলক্ষ্যে আমরা কাছাকাছি আসতাম, কখনো ছাদের এক কোণে, কখনো বাথরুমের ভেতরে, আবার কখনো রান্নাঘরের একান্তে। সেসব মুহূর্তগুলো ছিল চরম আবেগ প্রবণতার জন্মভূমি। সৌরভের শরীরের উষ্ণতা, তার ফিসফিসানি কথা, তার লোভাদুর দৃষ্টি, সবই আমার শরীর ও মনকে বশীভূত করে ফেলেছিল। আমার স্বামী রাহুলের সাথে আমার কোনো ঝামেলা ছিল না, কিন্তু ওর অনুপস্থিতি, ওর ব্যস্ততা আমাকে সৌরভের কাছে আরও বেশি করে ঠেলে দিচ্ছিল। আমি জানতাম আমি ভুল করছি, কিন্তু সেই ভুল থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। সৌরভ আমাকে বলতো, কেউ জানতে পারবে না ভাবি, এটা শুধু আমাদের দুজনের গোপন জগৎ। আর আমি সেই মিথ্যে সান্ত্বনায় ডুবে যেতাম, কিন্তু ভেতরে ভেতরে আমার বিবেক দংশন করত। আমি আমার স্বামীকে ঠকাচ্ছিলাম। সমাজের চোখে আমি একজন ভালো স্ত্রী, ভালো বৌমা, কিন্তু আমার ভেতরের সত্যটা ছিল অন্যরকম। সৌরভের প্রতি আমার আকর্ষণটা এতটাই তীব্র ছিল যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। ওর কথা, ওর স্পর্শ আমাকে পাগল করে দিত। কিন্তু এর পরিণতি কি? এই গোপন সম্পর্ক কি আমাকে শান্তি দিতে পারবে, নাকি একসময় সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে? এই প্রশ্নগুলো আমাকে প্রতি রাতে ঘুমাতে দিত না। সৌরভ ক্রমশ আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিল। যখন আমি ওকে একটু দূরে সরিয়ে রাখতে চাইতাম, তখনও এমনভাবে কথা বলতো যেন আমি ওর সাথে অন্যায় করছি, ওকে কষ্ট দিচ্ছি। তুমি আমাকে দূরে ঠেলে দিও না ভাবি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ওর এই কথাগুলো আমাকে আরও বেশি করে ওর চালে জড়িয়ে ফেলতো। এটা এক ধরনের মানসিক ব্ল্যাকমেলের মতো ছিল। আমি ভয় পেতাম, যদি রাহুল জেনে যায় বা বাড়ির অন্য কেউ জেনে যায়, তাহলে আমার মান সম্মান, আমার সংসার সব কিছু শেষ হয়ে যাবে। এই টানাপোড়েন আমার শরীর আর মনকে ভীষণ ক্লান্ত করে তুলেছিল। আমি খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিলাম, আমার চোখে কালি পড়ে গিয়েছিল। একদিন রাহুল আমার পরিবর্তন লক্ষ্য করে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে অনুশ্রী, তুমি কি অসুস্থ? আমি ওর চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলতে পারিনি, কিন্তু সত্যিটাও বলতে পারিনি। আমার মনে হয়েছিল আমি আর এই সম্পর্কটা চালিয়ে যেতে পারবো না। এই লুকোচুরি, এই ভয়, এই অপরাধবোধ আমাকে তিল তিল করে শেষ করে দিচ্ছিল। আমি স্থির করেছিলাম এইবার আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে, সৌরভ আবার আমার দরজায় টোকা দিয়েছিল। আমি দরজা খুলেছিলাম, কিন্তু এবার আমার চোখে কোনো ভালোবাসা ছিল না, ছিল এক দৃঢ় সংকল্প। আমি ওকে স্পষ্ট জানিয়েছিলাম, সৌরভ, এটা আর চলতে পারে না। আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না, আর তোমার জীবনটাও না। তুমি আমার দেবরের মতো ছিলে, ভাইয়ের মতো ছিলে, সেই সম্পর্কটাই থাকা উচিত। সৌরভ প্রথমে রেগে গিয়েছিল, আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, এমনকি পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়ে আবেগপ্রবণ করার চেষ্টা করেছিল, কিন্তু আমি অনড় ছিলাম। আমার মনে হয়েছিল এইবার যদি আমি এই বন্ধন থেকে নিজেকে মুক্ত না করি, তাহলে হয়তো আর কোনোদিনও পারবো না। এই সিদ্ধান্তটা নেওয়া আমার জীবনের অন্যতম কঠিন কাজ ছিল। সৌরভকে বোঝাতে অনেক সময় লেগেছিল, ওর চোখ দিয়ে জলও গড়িয়েছিল, কিন্তু আমি জানতাম এই কষ্টটা সাময়িক, এর দীর্ঘস্থায়ী ফল আরও ভয়াবহ হতে পারত। সেই রাত ছিল আমাদের গোপন সম্পর্কের শেষ রাত। আজও যখন সেই সব দিনের কথা মনে পড়ে, তখন আমার বুকটা মোচড় দিয়ে ওঠে। হয়তো আমি ভুল করেছিলাম, হয়তো দুর্বল ছিলাম, কিন্তু সেই ভুলের মাসুল হয়তো আমাকে আরও অনেক কিছু শিখিয়ে দিয়েছে। জীবনটা একটা নদীর মতো, তার গতিপথ স্থির করা জরুরি। ভুল স্রোতে ভেসে গেলে কুল খুঁজে পাওয়া কঠিন। মাঝে মাঝে কিছু তীব্র আকর্ষণ আমাদের ভুল পথে টেনে নিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত নিজের বিবেকের কাছেই জবাবদিহি করতে হয়।
সেই সব গোপন সম্পর্কের শেষ পরিণতি বেশিরভাগ সময়ই সুখের হয় না। ধ্বংস আর অনুশোচনা ছাড়া আর কিছুই থাকে না। তাই হয়তো কঠিন হলেও সঠিক পথটাই বেছে নিতে হয়, যা ভবিষ্যতে শান্তি দিতে পারে। সম্পর্কের পবিত্রতা বজায় রাখা খুব জরুরি, না হলে সব হারিয়ে যায়। এখন আমি আমার স্বামীর সাথে আমার সম্পর্ককে নতুন করে সাজানোর চেষ্টা করছি। ওর সাথে আরও বেশি সময় কাটাতে চাই, যাতে সেই শূন্যতা আর ফিরে না আসে। ভুল মানুষ করে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই আসল জীবন।